হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমার আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ, আমার আজকের ভিডিওর টপিক খড়গপুর টু চেন্নাই ফুল জার্নি ভিডিও। তো চলুন, আমি তো যাচ্ছি খড়গপুর, ট্রেন ধরবো বলে, আপনারাও থাকুন আমার সঙ্গে। তো সেদিন আমাদের ট্রেন ছিল হাওড়া টু চেন্নাই মেল। তো ট্রেনটির টাইম ছিল খড়গপুরে রাত্রি 1:30টার সময়। তো সেই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ওই রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে। আর রাত্রেবেলায় রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো ফাঁকা, সেরকমভাবে ভিড় নেই। আর আমাদের হাতেও বেশ অনেকটা সময় ছিল বলে সেদিন বেশ সুন্দর ধীরে সুস্থেই কিন্তু খড়গপুর আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আরেকটা জিনিস দেখবেন, রাত্রেবেলার রাস্তায় কিন্তু এক আলাদাই সৌন্দর্য বিরাজ করে, যেটা আমরা দিনের বেলায় কিন্তু দেখতে পাই না। সেটা বাস জার্নি বলুন, কার জার্নি বলুন বা ট্রেন জার্নি বলুন, রাত্রেবেলায় এক আলাদাই অভূতপূর্ব সৌন্দর্য রাস্তার মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে আমরা প্রায় খড়গপুর ঢুকে গিয়েছি। চলুন, প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। তো দিনটা ছিল 4 মার্চ। আমাদের ট্রেন ছিল রাত্রি 1:30টায়, অর্থাৎ হিসেব মতো বা ইংরেজি ক্যালেন্ডারের মতে দিনটা হচ্ছে 5 মার্চ। তো আমরা যথারীতি প্ল্যাটফর্মে পৌঁছেই গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় ছিল ওই দিন আমরা প্ল্যাটফর্মে ঢোকার পর যেটা জানতে পারলাম, ট্রেন ছিল আমাদের প্রায় 1 ঘন্টা মতো লেট। তো সেটা শুনে তো আমাদের সবার মাথায় হাত, এখন কিছু করার নেই, ট্রেন লেট মানে অপেক্ষা করতেই হবে। তো আমরা সবাই ওখানে ওয়েটিং রুমে ঢুকে গিয়েছিলাম। এবং আপনাদের একটা কথা বলে রাখি, আমি খড়গপুর আগেও এসেছি, আগেও ওয়েটিং রুমে বসেছি, কিন্তু ওয়েটিং রুম আগে পেডেড ছিল না, মানে টাকা পেড করতে হতো না। এখন ওয়েটিং রুমে বসতে গেলে টাকা পেড করতে হয়, পার হেড 24 টাকা ফর পার আওয়ার। তো এবার আপনাদের বলি আসল ঘটনা বা আসল দুঃখের কাহিনী, যেটা হচ্ছে যে প্রথমে জেনেছিলাম ট্রেনটা 1 ঘন্টা লেট। তারপর পরপর আমার ফোনে মেসেজ আসতে থাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এইভাবে লেট হতে 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 শেষ পর্যন্ত জানা গেল ট্রেন আসবে 4টের পর। ভাবতে পারছেন, যেখানে ট্রেনের টাইম ছিল রাত্রি 1:30টা, সেখানে ট্রেন আসছে ভোর 4টা, মানে আমাদের পুরো একটা রাত নষ্ট শুধুমাত্র ওয়েটিং রুমেই বসে বসে হয়ে গেল। আর হ্যাঁ, আমি ওয়েটিং রুমের কোনো ভিডিও করিনি, তার কারণ আমার সারাদিনের ক্লান্তির জন্য এত ঘুম পেয়েছিল, আমি ওখানে গিয়ে শুয়ে পড়েছিলাম আর একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম। তো সেই কারণের জন্য ওয়েটিং রুমের কোনো ভিডিও আমি করিনি। আর এখন আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা ওয়েটিং রুমে ওই 3-4 ঘন্টা কাটানোর পর আমরা যখন বেরিয়ে আসি তার পরের ভিডিও। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় কাটছিল না, বারবার ঘড়ির দিকে দেখছিলাম কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। তো বহু প্রতীক্ষার পর পাক্কা 3 ঘন্টা অপেক্ষা করিয়ে শেষ পর্যন্ত আমাদের ট্রেন এসে পৌঁছলো খড়গপুরে ভোর 4:30টার সময়। তো আপনারা আমাকে এরপর একেবারে ট্রেনেই দেখবেন, কারণ আমি ওই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠা এবং তার পরের ভিডিওগুলো কিছুই করিনি, কারণ আমার হাতে অনেক ব্যাগপত্র ছিল আর ট্রেনে উঠে ব্যাগপত্র রেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না কোনো ভিডিও করার। তো চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ট্রেনে। সকালে যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7:38 বাজে। ট্রেন আস্তে আস্তে ভুবনেশ্বর স্টেশনে ঢুকছে। তো সকালবেলাটায় বড্ড ক্লান্ত লাগছিল। আগের দিন পুরো রাতটা জেগেছি, ভোরবেলা সেই 4:30টার সময় ট্রেনে উঠে একটু ঘুমিয়েছি, সেভাবে ঘুমটাও কমপ্লিট হয়নি। তো সেই জন্য ক্লান্তি কাটাতে 1 কাপ চা খেলাম। তবুও যেন মনটা কেমন অশান্ত অশান্ত মনে হচ্ছিল আর একটু ঘুমোলে ভালো হবে। তো মনে মনে ঠিক করেই রেখেছিলাম যে কিছুক্ষণ পরে একটা টানা ঘুম দেব, ওই দুপুরের ঘুম যেটা বলে ওটা। কিন্তু তার আগে খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য জেগে তো থাকতেই হবে, তাই বাধ্যবশত জেগে থাকতে হয়েছিল। তো ট্রেনটা ভুবনেশ্বরে খুব একটা বেশিক্ষণ দাঁড়ায়নি, ওই 3 থেকে 4 মিনিট মতো দাঁড়িয়েছিল, তারপর যথারীতি ট্রেন আবার ছেড়ে দেয়। তো এবার আপনাদের বলি হঠাৎ করে চেন্নাই যাওয়ার কি প্রোগ্রাম হলো। আমি এর আগেও চেন্নাই গিয়েছি,
শুধু চেন্নাই নয়, পুরো দক্ষিণ ভারতই আমার এর অনেক আগেই ঘোরা হয়ে আছে। সেবারে গিয়েছিলাম বেড়ানোর উদ্দেশ্যে, আর তখন আমি অনেক ছোট ছিলাম, সম্ভবত ক্লাস 6-এ পড়ি। সেই সময় আমরা সবাই গিয়েছিলাম, আমাদের সঙ্গে আরেকটি পরিবারও ছিল। আমরা সবাই বেড়ানোর উদ্দেশ্যে চেন্নাই গিয়েছিলাম, কিন্তু এবারে আমরা গিয়েছিলাম চিকিৎসার উদ্দেশ্যে। তো কিছু প্রবলেম আমাদের হঠাৎ করেই এসে পড়ে, যে কারণের জন্য আমরা হঠাৎই চেন্নাই যাওয়ার ডিসিশান নিই। আমি সোশ্যাল মিডিয়ায় ডিটেলসে কিছু বলতে পারবো না বা বলতে চাইছি না, বাট প্রবলেমটা খুবই জটিল বা ক্রিটিক্যাল ছিল, যে কারণের জন্য আমাদেরকে হঠাৎ করেই চেন্নাই যাওয়ার ডিসিশান নিতে হয়েছিল। আর এবার আপনারা জিজ্ঞেস করবেন যে কোথায় গিয়েছিলাম চেন্নাই, তো বলেই রাখি, আমরা চেন্নাইয়ের অ্যাপেলোতে গিয়েছিলাম। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন, মুখ শুকনো হয়ে গিয়েছে, ঘুম হয়নি, যদিও বা একটু শুয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি যখনই ট্রেন জার্নি করি, আমার সামনের সিটে এমন কিছু ব্যক্তি থাকেন যারা অতিরিক্ত নাক ডাকেন, এবং তাদের এই অতিরিক্ত নাক ডাকার কারণে আমার ঘুম কখনো হয় না। তো সেদিনও ওই রকম হয়েছিল। আমি যে ভোরবেলায় ঘুমিয়েছিলাম, আমি সঠিক করে ঘুমোতে পারিনি, কারণ আমার সামনে যিনি ছিলেন, শুধু সামনে যিনি ছিলেন তিনিই নন, ওপাশে যিনি আছেন উনিও খুব ভালোভাবে নাক ডেকে আমার ঘুমটাকে চটকে দিয়েছেন। তো কথা বলতে বলতে ট্রেন ওই দুপুর 1টা নাগাদ ঢোকে বিজয়ওয়াড়া স্টেশনে। বিজয়ওয়াড়া স্টেশন মানে আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকে গিয়েছি। তো আমি সিটে বসে বসে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ওই জন্য একটু উঠে এলাম দরজার সামনে, বাইরের দিকটা একটু দেখবো বলে। আর একটানা এসির ঠান্ডার মধ্যে বসে থাকতে ভালোও লাগে না। আপনারা যারা এসিতে ট্রাভেল করেন তারা নিশ্চয়ই জানেন এই অসুবিধাটা, একটানা ঠান্ডায় বসে থাকতে বড্ড বিরক্ত লাগে। ওই জন্য সিট থেকে উঠে দরজার দিকে চলে গিয়েছিলাম, যাতে শরীরটা একটু ঠিক লাগে। আর ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা সেলফি আর আপনাদের জন্য ভিডিওটাও করে নিয়েছিলাম। তো বিজয়ওয়াড়া স্টেশনেও ট্রেন খুব একটা বেশিক্ষণ দাঁড়ায়নি, ওই 3-4 মিনিট মতো দাঁড়িয়েছে। আর যারা যারা IRCTC থেকে খাবার অর্ডার দিয়েছিল বা অন্যান্য কোনো অ্যাপ থেকে খাবার অর্ডার দিয়েছিল, তাদের প্রত্যেকেরই দেখলাম খাবার এলো। আমরা কোনো রকম কোনো অ্যাপ থেকে খাবার অর্ডার দিইনি, তার কারণ আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, ওইগুলোই আমরা খেয়েছি। এবং তারপরে আমাদের মনে হলো যে না, আর একটু কিছু নেওয়া দরকার। তো একটা ওই ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, অর্ডার বলতে প্যান্ট্রিকারের যে খাবার বিক্রি হয় সেখান থেকেই একটা ভেজ থালি আমরা নিয়েছিলাম, এবং ওটাই ভাগাভাগি করে 3 জনে খেয়ে নিয়েছিলাম। বেশি কিছু খাওয়ার ইচ্ছে আমাদের সেদিন ছিল না, তার কারণ আগের দিন রাত্রে ঘুম না হওয়ার জন্য প্রত্যেকেরই শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, সেরকমভাবে খাওয়ার ইচ্ছে ছিল না। তো সেই জন্য ওই অল্প কিছু খেয়ে আমরা একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম। তো আমাদের ট্রেন আবার যথারীতি তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। মাঠ, রাস্তা, নদী সব কিছু পার হয়ে আমরা চলে যাচ্ছি সুদূর চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো আমি যথারীতি আবার এসে বসে পড়েছি আমার পছন্দের উইন্ডো সিটে। হ্যাঁ, আমি ট্রেনের এই উইন্ডো সিটটা খুব পছন্দ করি, আমার মতো আপনাদেরও হয়তো সবার এই উইন্ডো সিট খুব ভালো লাগে। হ্যাঁ, আমি উইন্ডো সিটে বসেছিলাম ঠিকই, কিন্তু আমার সেদিনের জার্নিটা খুব একটা আনন্দের ছিল না। তার কারণ 2026-এর এটাই আমার প্রথম লং ট্যুর ছিল। এটাকে ট্যুর বলা ভুল হবে, কারণ আমি বেড়াতে যাচ্ছি না, আমি সেদিন গিয়েছিলাম চিকিৎসার উদ্দেশ্যে। তো সেই জন্যই মনটা খুব একটা ভালো ছিল না, কারণ 2025-এর মহাকুম্ভের পর এটাই ছিল 2026-এর আমার প্রথম জার্নি। কিন্তু আমার 2026-এর প্রথম জার্নিটাই যে চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরোতে হবে সেটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, সেই কারণের জন্য আমার মনটা খুব একটা ভালো ছিল না। প্রত্যেকবারে বেরোনোর সময় কত আনন্দ করে, কত এক্সাইটমেন্ট সঙ্গে নিয়ে বেরোই, সেবারে কিন্তু ওরকম কিছুই কাজ করছিল না। আর কথা বলতে বলতে জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকাই, দেখলাম বেশ সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। আর বিজয়ওয়াড়ার পর ট্রেন যত বিশাখাপট্টনমের দিকে এগোবে, ততই কিন্তু এরকম ছোট ছোট পাহাড় বা টিলা আপনার চোখে পড়বে। ঠিক যেমন মুম্বাই যাওয়ার সময় কাসারার পর থেকে পড়তে শুরু করে। এবার এই কাসারা জায়গাটা যদি আপনাদের চেনা হয়ে না থাকে, তাহলে আমার চ্যানেলে হাওড়া টু মুম্বাই জার্নি যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখতে পারেন। ওখানে কিন্তু কাসারার পরের যে পাহাড়ি সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তো ট্রেনের টাইম অনুযায়ী বিশাখাপট্টনমের টাইম দেখাচ্ছিল ওই 6টা সাড়ে 6টা মতো, যেখানে বিশাখাপট্টনমের টাইম ছিল 2টো থেকে 2:30টার মধ্যে। তার মানে ভাবুন ট্রেন কতটা লেট ছিল।
তো আমি আর বেশি দেরি না করে বেশ কিছুক্ষণ টানা ঘুম দিয়ে নিই, কারণ শরীরটা ভালো ছিল না আর আগের দিন রাত্রে বেশ জার্নিও হয়েছে, তো সেই জন্য আমি একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এবার এই ট্রেন সম্বন্ধে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে ট্রেনটা এতক্ষণ পর্যন্ত ভালোই যাচ্ছে। হ্যাঁ, একটু লেট আছে সেটা সবাই জানি আমরা, কিন্তু তবুও ট্রেনের স্পিড কিন্তু ভালোই আছে, খুব একটা খারাপ নয়। আর এ কিন্তু অনেক স্টপেজ দিয়ে দিয়ে যাচ্ছে। আমি সব স্টপেজের ভিডিও করিনি, যেগুলো মেন স্টপেজ সেগুলোরই ভিডিও করেছি। তো আপনারা ভাববেন না যে মাত্র এই কয়েকটা স্টপেজ দিয়েছে, স্টপেজ কিন্তু অনেকগুলোই দিয়েছে। যখন বিকেলে ঘুমটা ভাঙলো তখন ঘড়িতে ওই 5:30 মতো বাজে। জানালা দিয়ে বাইরের দিকে দেখি সূর্য প্রায় অস্ত যায় আর সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে যে বলার মতো নয়। আর এই সূর্যাস্ত দেখতে দেখতে বিকেল 6:54 আমাদের ট্রেন আস্তে আস্তে বিশাখাপট্টনম স্টেশনের দিকে ঢুকছে। তো ফাইনালি আমাদের ট্রেন বিশাখাপট্টনম স্টেশনে পৌঁছে গিয়েছে। তো এখানে ট্রেনটি 20 মিনিট মতো দাঁড়াবে, তার কারণ এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি সেই ছোটোবেলায় যখন এসেছিলাম তখনও দেখেছি আর এবারেও দেখব, সেটা হচ্ছে যে এই ট্রেনটা আবার ব্যাকে যেতে শুরু করে এই বিশাখাপট্টনমের পর। ব্যাকে যেতে শুরু করে মানে আমরা যেদিক থেকে আসছিলাম ট্রেনটা আবার ওই দিকেই যেতে শুরু করে। না আমরা আবার বাড়ি পৌঁছে যাব না, এটা ভাববেন না যে আবার ঘুরে আমাদেরকে খড়গপুর পৌঁছে দেবে, সেটা নয়। এই জায়গাটা থেকে ট্রেনটা ট্র্যাক চেঞ্জ করে। আর আমাকে দেখে আপনারা কি ভাবছেন আমি জানি না, আমার চোখ মুখ পুরো শুকনো হয়ে গেছে। অনেক চেষ্টা চরিত্র করে চুল টুল ঠিক করে নিজেকে একটু সুন্দর দেখানোর চেষ্টা করছি, কিন্তু তাও কোনোভাবে পেরে উঠছি না, কোনোভাবেই আমাকে ভালো লাগছে না। আর না লাগারই কথা, তার কারণ একটা রাত পুরো ঘুম হয়নি। আর ট্রেনে তো বুঝতেই পেরেছেন, আপনাদের বলেছিলাম যে হারে নাক ডাকছিল, আমার পক্ষে ওই নাক ডাকার মধ্যে ঘুমানো সম্ভব নয়। তবুও তারই মধ্যে একটু আধটু যতটুকু পেরেছি ঘুমিয়েছি। আর এই হচ্ছে আমাদের ট্রেনটা যথেষ্ট বড়। আমাদের বগি নাম্বার ছিল B4, তো সেই জন্য আমরা একদম মাঝখানে ছিলাম। আমাদের বগির পেছন দিকেও অনেকগুলো বগি ছিল আর সামনের দিকেও অনেকগুলো বগি ছিল। তো ট্রেনটা যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো সেই জন্য আমি প্ল্যাটফর্মে নেমেছিলাম। এখানে আমাদের ট্রেনের আরও অনেককে দেখলাম নামতে, অনেকে অনেক কিছু খাবার দাবার কিনছে। তো আমার সেরকম কিছু কেনাকাটা করতে ইচ্ছা হয়নি, তার কারণ সব ওই ইডলি ধোসা এইসবই বিক্রি হচ্ছে আর ওইগুলো সেই মুহূর্তে খাওয়ার মতো আমার ইচ্ছে ছিল না। আমার মা বলেছিল আমাকে 4টে কলা কিনে আনতে, তো আমি এই যে চলে এসেছি কলা কিনতে। তো হয়ে গেছে আমার কলা কেনা, এবার এই কলাগুলো ট্রেনে গিয়ে মাকে দিয়ে আসি। তো কলাটা মার কাছে পৌঁছে দিয়ে আমি আরেকটু ভালো করে চুল টুল বেঁধে নিচে নেমে এলাম, যাতে একটু আমাকে দেখতে সুন্দর লাগে আর কি। না, দুদিনের ক্লান্তিতে তো আমাকে আর দেখতে সুন্দর লাগছিল না, তাই একটু চেষ্টা করছিলাম যাতে একটু সুন্দর দেখতে লাগে। এমনিতেও আমাকে অনেকে বলে আমাকে নাকি দেখতে 50 বছরের বুড়ির মতো লাগে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে কি সত্যিই 50 বছরের বুড়ি লাগে? তাহলে নিজেকে একটু 18 বছরের তরুণী বানানোর চেষ্টা করব। তো ট্রেনের মধ্যে একটানা বসে বসে আর ভালো লাগছিল না, সেই জন্য প্ল্যাটফর্মে বেশ অনেকক্ষণ আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না, কারণ ট্রেন তার টাইম মতো ছেড়ে দেবে। ওই জন্য আর সময় নষ্ট করে ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেন যথারীতি তার টাইম মতো ছেড়েই দিয়েছে। আর হ্যাঁ, এই জায়গাতেই দেখলাম ট্রেনকে এতটা পাংচুয়াল হতে, এর আগে কোথাও দেখিনি। তো পড়ন্ত বিকেলে ভারতের সবথেকে বড় জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপট্টনম বা ভাইজাগ বা ওয়ালটিয়ার পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম সুদূর চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর দেখুন রাত্রেবেলায় চারপাশটা কি সুন্দর লাগছে। রাত্রেবেলায় এই যে আলোগুলো জ্বলছে, এই আলোগুলোর জন্য শহরটা যেন আরও প্রস্ফুটিত হয়ে উঠেছে, আরও সুন্দর লাগছে, তাই না? আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই বিশাখাপট্টনম কিন্তু অনেকে আলাদাভাবে বেড়াতে আসেন, কারণ এই জায়গাটাতেও কিন্তু দেখার অনেক কিছু আছে। একটা আলাদা কিন্তু সি বিচ আছে এখানে। আর জাহাজ নির্মাণ কেন্দ্র তো আপনারা দেখতে যেতেই পারেন, এখানে গেলে কিন্তু আপনাদেরকে সুন্দর করে পুরো জায়গাটা গাইডের মাধ্যমে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হবে। তাই আপনারা যারা চাইছেন বিশাখাপট্টনম আসতে, তারা কিন্তু 1 সপ্তাহ বা ওই 5-6টা দিন হাতে নিয়ে
আসতে চাইলেই আসতে পারেন। এই বিশাখাপট্টনমেই আমার এক নতুন বন্ধু তৈরি হয়েছিল। এই স্টেশনেই আমার সামনের সিটে একটি মেয়ে উঠেছিল, যে মেয়েটির সঙ্গে আমার সেই দিন খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং ওই দিন রাত্রেবেলায় আমরা প্রায় 11:30 পর্যন্ত গল্প করি। ভাবলে কত অবাক লাগে, তাই না? একটা অচেনা শহরে একটা অচেনা মানুষ মুহূর্তের মধ্যে আমার বন্ধু হয়ে গেল। আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে বহু দিন ধরে চিনি, তারা মুহূর্তের মধ্যেই পর হয়ে যায়। যাই হোক, আমার সেই বান্ধবীটির নাম যোগিতা। আমরা একে অপরকে এখন ইনস্টাতে ফলো করি এবং আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। পরের দিন সকালবেলায় সূর্য উদয় দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চেন্নাই সেন্ট্রালের দিকে ঢুকছিলাম। তো আমাদের চেন্নাই ঢোকার এক্স্যাক্ট টাইম ছিল ভোর 3:30, কিন্তু ট্রেন লেট থাকার কারণে চেন্নাই সেন্ট্রাল ঢুকতে ঢুকতে বাজে ওই সকাল 7:10-15 মতো। তো আমি আর দেরি না করে আমাদের ব্যাগপত্রগুলো গেটের কাছে নিয়ে গিয়ে রেখেছিলাম, কারণ আমরা প্রায় পৌঁছেই গিয়েছি, এবার আমাদেরকে নামতে হবে। তো আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ট্রেন থেকে নামার পর, কারণ এই মুহূর্তে আমাকে ব্যাগপত্র নামাতে হবে, আমি আর কোনো ভিডিও করতে পারবো না। তো চলুন, ট্রেন থেকে নামার পর দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি পুরাটচি তালাইভার ডক্টর MGR রামাচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে, অর্থাৎ ম্যাড্রাস জাংশন। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন যে আমি চেন্নাই পৌঁছে গেলাম অথচ গোদাবরী নদী আপনাদেরকে কেন দেখালাম না। অ্যাকচুয়ালি গোদাবরী নদীটা পড়ে রাজমুন্দ্রির পর, আর ট্রেন লেট থাকার জন্য রাজমুন্দ্রি পড়েছে রাত্রেবেলায়, তো সেই জন্য নদীটা রাত্রে পার হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। আমি যদি ফেরার ভিডিও করি তাহলে আপনাদেরকে তখন গোদাবরী নদীটা নিশ্চয়ই দেখাবো। তো ফাইনালি আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে গিয়েছি, আর এই যে আমাদের ট্রেন 1700 কিলোমিটার রাস্তা জার্নি করে ম্যাড্রাসে এসে পৌঁছেছে। এরপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি স্টেশনে, তার কারণ আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল, আমার দু হাতে দুটো ব্যাগ, ট্রলি, পিঠে ব্যাগ, তাই দুটো হাত ছাড়া এক্সট্রা আর কোনো হাত ছিল না যেটা দিয়ে আমি ভিডিও করতে পারতাম। আর এই স্টেশনটাও অনেক বড় ছিল আর প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করা আমার পক্ষে একদমই সম্ভব হয়নি। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনের বাইরে। তো ফাইনালি আমরা স্টেশনের বাইরে বেরিয়ে চলে এসেছি, আর দেখুন কি সুন্দর স্টেশনটা, আর লাল বাড়ি দেখে বুঝতেই পারছেন এটা সেই ব্রিটিশ আমলের তৈরি স্টেশন। আর স্টেশনের চারপাশটা দেখুন একদম পরিষ্কার চকচক করছে, কোনো দিকে কিন্তু এতটুকু নোংরা আপনি দেখতে পাবেন না। তো আমি এখানে বাবা মাকে দাঁড় করিয়ে অটো ডাকতে গিয়েছিলাম, কারণ আমাদের হোটেল বুক করা ছিল না। সকালবেলায় আমাদেরকে প্রথমে ওখান থেকে আগে হোটেল বুক করতে হয়েছিল এবং তারপর আমরা হসপিটালের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো একটা অটোওয়ালার সঙ্গে কথা হলো, উনি যতক্ষণে ওনার অটো নিয়ে আসছিলেন ততক্ষণে আমি এখানে একটু এই স্টেশনটার ভিডিও করে নিয়েছিলাম। আর দেখুন এখানে নামটা কিন্তু সুন্দরভাবে লেখা আছে, পুরাটচি তালাইভার ডক্টর MGR রামাচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে। MGR কথার অর্থ হলো মার্থুর গোপালন রামাচন্দ্রন। আর এই যে আমি দুরাত্রি না ঘুমিয়ে চোখ মুখ শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাই আমাকে দেখে কোনো রকম আজে বাজে কমেন্ট করবেন না আপনারা। আশা করি বুঝতেই পারছেন আমার অবস্থাটা কি। তো চলুন, অটোওয়ালা চলে এসছে, এবার অটোতে উঠে পড়ি, কারণ আমাদেরকে এখান থেকে যেতে হবে সোজা হোটেলের খোঁজে। তো আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমরা স্টেশন থেকে সোজা চলে যাব বাঙালি পাড়ায়, যেটা অ্যাপেলো হার্ট রিসার্চ সেন্টারের একদম অপোজিটে পড়ে, কারণ ওখানেই আমরা আমাদের পছন্দ মতো রিজনেবল প্রাইসে হোটেলটা পেয়ে যাব। তো এর পরপর আমি কবে কখন হসপিটাল গেলাম, কীরকম কী হলো সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ততদিনের জন্য চলুন, টাটা, বাই।